এখন পিএইচটা যদি কমে যায়, কেন কমে যাচ্ছে? ল্যাকটিক অ্যাসিড বেশি বেশি তৈরি হচ্ছে, পিএইচ কমে যাচ্ছে। পিএইচ কমে যাওয়ার জন্য আমাদের নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওপ্লাজমের ভেতরে কি ক্রোমাটিনগুলো থাকে, এই ক্রোমাটিনগুলো ক্লাম্পিং হবে। দ্যাট মিনস ক্রোমাটিনগুলো একটার আরো কাছাকাছি আসতে শুরু হবে, এটাকে বলে নিউক্লিয়ার ক্লাম্পিং, ক্রোমাটিন ক্লাম্পিং। তাহলে ক্লাম্পিং অফ নিউক্লিয়ার ক্রোমাটিন, এটা আপনার একটা চেঞ্জ আসবে। দেন আপনার দেওয়া আছে দেখেন এখানে ডিটাচমেন্ট অফ রাইবোজোম। দেখেন আমাদের যদি এন্ডোপ্লাজমিক, আমাদের রাইবোজোমগুলো কই থাকে? কিছু আছে ফ্রি রাইবোজোম, কিছু আছে অ্যাটাচড রাইবোজোম। এই যে অ্যাটাচড রাইবোজোম সেগুলো কিন্তু প্রোটিন সিনথেসিস করে। অ্যাটাচড রাইবোজোম কার সাথে অ্যাটাচ থাকে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে। তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মেমব্রেন দিয়ে বেশি বেশি ওয়াটার ইনফ্লাক্স করতেছে। এখন বেশি বেশি যদি ওয়াটার ইনফ্লাক্স করে তাহলে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা সেটা কি হবে? সেটা সোয়েলিং হবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামও সোয়েলিং হচ্ছে, ওদিকে রাইবোজোমও সোয়েলিং হচ্ছে। তো সোয়েলিং হতে হতে একটা সময় কি রাইবোজোম রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ডিটাচমেন্ট হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তো রাইবোজোম যদি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে আলাদা হয়ে যায় তাহলে রাইবোজোম আর প্রোটিন সিনথেসিস করতে পারবে না, তখন প্রোটিন সিনথেসিসটা কমে যাবে। তো একটা ফিচার হচ্ছে প্রোটিন সিনথেসিস। দেন হচ্ছে লিপিড ডিপোজিশন। দেখেন আমরা আগেই বলে আসছি যে মাইটোকন্ড্রিয়া কিন্তু এখানে ফাংশনিং করতে পারছে না ঠিকমতো, কারণ এখানে আপনার মাইটোকন্ড্রিয়ার মধ্যে যে অক্সিজেন দরকার বা ব্লাড সাপ্লাই দরকার, সে ব্লাড সাপ্লাই সেল পাচ্ছে না। সেল না পেলে আপনার মাইটোকন্ড্রিয়া ঠিকমতো ফাংশন করবে না। এখন মাইটোকন্ড্রিয়া যদি ঠিকমতো ফাংশন না হয় তাহলে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে মেটাবলিজমগুলো হয় সেগুলো কিন্তু নর্মালি হতে পারবে না। যেমন বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড, এটা কোথায় হয়? এটা আপনাদের মাইটোকন্ড্রিয়াতে হয়। যদি বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড না হতে পারে তাহলে বডিতে বেশি বেশি ফ্যাটি অ্যাসিড কি রয়ে যাবে। এই ফ্যাটি অ্যাসিডগুলো তখন বিভিন্ন টিস্যুতে গিয়ে অ্যাকুমুলেশন হবে, ডিপোজিশন হবে। সেটাই বলে ফ্রি ফ্যাটি অ্যাসিড ডিপোজিশন বা লিপিড ডিপোজিশন, যেটা নর্মালি মোস্ট কমনলি পাওয়া যায় হচ্ছে আমাদের লিভারে, ফ্যাটি চেঞ্জ ইন লিভার, সেখানে পাওয়া যায়। তাহলে আমরা এতক্ষণ যে ফিচারগুলো পড়লাম সেখানে দেখেন আপনারা এখানে তীর চিহ্ন দেওয়া আছে। এই তীর চিহ্নটার এই পাশে ফিচারগুলো আমরা পড়ে ফেললাম। এই পাশে যে ফিচারগুলো আছে সবগুলো হচ্ছে আপনার রিভার্সেবল সেল ইনজুরির ফিচার। এখন রিভার্সেবল ইনজুরি হচ্ছে নাকি ইরিভার্সেবল ইনজুরি হচ্ছে তা আমরা কিভাবে বুঝবো? মাইক্রোস্কোপিক্যালি। রিভার্সেবল যদি ইরিভার্সেবল সেল ইনজুরি হতে হয় তাহলে সবার প্রথমে আমাদের যে সেন্ট্রাল যে ফ্যাক্টরটা কাজ করবে সেটা হচ্ছে আমাদের মেমব্রেন ইনজুরি। দেখেন এখানে দেওয়া আছে মেমব্রেন ইনজুরি। এটা আপনাদের এসবি আসতে পারে যে ইরিভার্সেবল যে সেল ইনজুরি সেটার সেন্ট্রাল ফ্যাক্টর বা সেটার মোস্ট কমন যে ক্রাইটেরিয়া সেটা কি সেল ইনজুরি হবে। তাহলে মেমব্রেন ইনজুরি হবে। মেমব্রেন ইনজুরি না হলে সেটাকে আমরা ইরিভার্সেবল সেল ইনজুরি বলতে পারবো না। ইসকেমিয়ার জন্য এতগুলো ধাপ যে আমরা পড়লাম, এতগুলো যে আপনার ক্যারেক্টারিস্টিক আপনার ফিচারগুলো পড়লাম, এই ফিচারগুলো হতে পারে বা ইসকেমিয়ার জন্য সরাসরি এমন হতে পারে যে এত ইসকেমিয়া হয়েছে যে আপনার সরাসরি সেলের যে মেমব্রেন ইনজুরি হয়ে গেছে, তখন সরাসরি ইসকেমিয়া থেকে আপনার একবারে ইরিভার্সেবল সেল ইনজুরি ডেভেলপ করবে। তারপর আপনারা দেখেন এখানে এই যে পিএইচ যখন কমে যাচ্ছে তখন আমরা জানি কি আমাদের সেলের ভেতরে লাইসোজোম আছে। এখন সেলের ভেতরে লাইসোজোম পিএইচ যদি কমে যায় তাহলে সেলের ভেতরে বেশি বেশি H+ তৈরি হচ্ছে। H+ তৈরি হওয়ার জন্য লাইসোজোমাল যে মেমব্রেনটা আছে, লাইসোজোমাল মেমব্রেনটাও ব্রেকডাউন হয়ে যাবে। লাইসোজোমাল মেমব্রেন যদি ব্রেকডাউন হয় তাহলে লাইসোজোমের ভেতরে যে এনজাইমগুলো আছে সেই এনজাইমগুলোও বাইরে বের হয়ে আসবে। এখন আমরা জানি কি লাইসোজোমাল যে এনজাইমগুলো সেগুলো যদি বাইরে বের হয়ে যায় তাহলে কি সেগুলো পরবর্তীতে আমাদের সেল মেমব্রেনটাকে ডিস্ট্রয় করে ফেলবে। কারণ লাইসোজোমাল এনজাইম সেগুলো তো আমাদের কিছু প্রোটিয়েজ এনজাইম থাকে, ফসফোলাইপেজ থাকে, ডিএনএস থাকে, আরএনএস থাকে, এরকম অনেক ধরনের এনজাইম থাকে। সেগুলো যদি কোনো কারণে আপনার সাইটোপ্লাজমে এসে পড়ে তাহলে সেটা সরাসরি একদম আপনার সেল মেমব্রেনটাকে ডিস্ট্রয় করে ফেলবে। তাহলে আমাদের মেমব্রেন ইনজুরি এবং ইনক্রিজড যে লাইসোজোমাল এনজাইম যেটা লাইসোজোম থেকে বের হয়ে যাচ্ছে এগুলো হচ্ছে আপনাদের ইরিভার্সিবল সেল ইনজুরির একটা ফিচার। তাহলে এই যে এখানে আমরা যে একটা দাগ টানলাম, এই দাগের এই পাশে যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনাদের রিভার্সিবল ইনজুরির ফিচার, এবং পরবর্তীতে যেগুলো হচ্ছে মেমব্রেন ইনজুরি হচ্ছে, তারপর লাইসোজোমাল এনজাইম রিলিজ হচ্ছে এবং সেগুলো অ্যাক্টিভেশন হয়ে সেল মেমব্রেনকে ফার্দার ইনজুরি করতেছে, এগুলো হচ্ছে আপনার ইরিভার্সিবল সেল ইনজুরিতে ঘটতেছে। এখন মেমব্রেন ইনজুরির এখানে দেখবেন আপনারা দেওয়া আছে লস অফ ফসফোলিপিড। কারণ ফসফোলিপিড লস হলে কি হবে? ফসফোলিপিড লস হলে আপনাদের কি হবে? আপনার মেমব্রেন ইনজুরি হবে। তারপর আপনার সাইটোস্কেলেটাল অল্টারেশন দেওয়া আছে। সাইটোস্কেলেটন যেটা আমাদের আছে সেগুলো কি আপনার মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আছে। এখন এই ফিলামেন্টগুলো যদি লস হয়ে যায় তাহলে মেমব্রেন ড্যামেজ হয়ে যাবে, মেমব্রেন ইনজুরি হবে, ইরিভার্সিবল সেল ইনজুরি ডেভেলপ করবে।
দেন আপনাদের আছে ফ্রি রেডিক্যাল। ফ্রি রেডিক্যাল যদি তৈরি হয়, ফ্রি রেডিক্যাল সরাসরি মেমব্রেনকে ড্যামেজ করে ফেলতে পারে। এখন তখন আপনার ইরিভার্সিবল সেল ইনজুরি ডেভেলপ করে। ফ্রি রেডিক্যাল কি সেটা আমরা একটু পরে বলবো, কারণ ফ্রি রেডিক্যাল নিয়ে একদম একটা আলাদা পার্টি আছে আপনাদের এই চ্যাপ্টারের। তারপর আছে আপনাদের লিপিড ব্রেকডাউন। লিপিড ব্রেকডাউন যদি হয় তাহলে ফসফোলিপিড ব্রেকডাউন হয়ে মেমব্রেন ইনজুরি হয়ে যাবে। তো দেখেন আপনাদের তার মানে কি সেল মেমব্রেন এখানে আলটিমেট ড্যামেজ হয়ে যাচ্ছে ইরিভার্সিবল সেল ইনজুরিতে। তো সেল মেমব্রেন ড্যামেজ হইলে আমরা দেখবেন যে স্পেসিফিক যে সেলগুলো আছে সে সেলের ভেতরে কিছু এনজাইম থাকে, সেলের ভেতরে স্পেসিফিক এনজাইম থাকে। যেমন আপনার যখন মাইকার্ডিয়াল ইনফ্রাকশন হয়, তো কার্ডিয়াক যে সেলগুলো আছে, কার্ডিয়াক যে মাইসাইটগুলো আছে সেখানে এখানে প্রবলেমগুলো হচ্ছে, সেখানে নেক্রোসিস হচ্ছে বা সেখানে আপনার ইরিভার্সিবল সেল ইনজুরি হচ্ছে। তো এই কার্ডিয়াক মাইসাইটের ভিতরে কিছু এনজাইম থাকে যেমন আপনার ক্রিয়েটিনিন কাইনেস, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস। তো এখানে যদি মেমব্রেন আপনার ড্যামেজ হয়ে যায় তাহলে ক্রিয়েটিনিন কাইনেস এবং আপনার ল্যাকটেট ডিহাইড্রোজেনেস এটা আপনারা বেশি, এই মার্কারগুলো বেশি বেশি পাবেন। এই জন্য মাইকার্ডিয়াল ইনফ্রাকশনে ক্রিয়েটিনিন কাইনেসটা বেড়ে যায়। তেমনই আপনার যেমন আপনার লিভারে যদি এরকম ড্যামেজ হয়, সেলের মেমব্রেন ড্যামেজ হয়, তাহলে সেক্ষেত্রে এসজিপিটি, এসজিওটি এগুলো আপনারা এই মার্কারগুলো আমরা ব্লাডে বেশি বেশি পাবো। তাহলে এখান থেকে এই চার্ট থেকে আপনারা দেখতে পারলেন যে রিভার্সিবল সেল ইনজুরির ক্ষেত্রে কোন কোন ফিচার আমরা পাবো, ইরিভার্সিবল সেল ইনজুরির ক্ষেত্রে কোন কোন ফিচার আমরা পাবো। এখান থেকে আপনাদের এমসিকিউ আসে, এখান থেকে আপনাদের এসবি আসে। আপনাদের শিটের 5 নং পেজে যাবেন, 5 নং পেজের একদম নিচে দেখবেন এই চার্টটা দেওয়া আছে। এই চার্টটা আপনারা ইনফিনিটি স্টার, এখান থেকে প্রতিবারই আপনাদের কোশ্চেন আসে এবং পেজ নং 4-এ আসেন। পেজ নং 4-এ দেখবেন দেওয়া আছে কি, একদম উপরে একটা চার্ট আছে, চার্টে দেওয়া আছে আপনার সেলুলার রেসপন্স টুয়ার্ড ইনজুরি। একটা ইনজুরি হইলে বা কোনো একটা ইনজুরিয়াস স্টিমুলাই আসলে বা কোনো একটা স্ট্রেস যদি আসে, সেক্ষেত্রে আমাদের সেল কি কি রেসপন্স দেয় দেখবেন। এখানে প্রথমে দেওয়া আছে অল্টার্ড ফিজিওলজিক স্টিমুলাই, দেন সাম নন লেথাল ইনজুরিয়াস স্টিমুলাই। এখন ফিজিওলজিক্যাল স্টিমুলাস যদি অল্টারেশন হয় এবং কিছু নন লেথাল ইনজুরিয়াস স্টিমুলাই যদি আসে, তাহলে সেক্ষেত্রে কোন কোন সেলুলার রেসপন্স দেবে সেটা পাশে দেওয়া আছে, যে অ্যাডাপ্টেশন চারটা আমরা পড়ে আসছি সেগুলো দেবে। তারপরের যে পার্ট সেখানে দেওয়া আছে রিডিউসড অক্সিজেন সাপ্লাই, কেমিক্যাল ইনজুরি, মাইক্রোবিয়াল ইনফেকশন, এগুলোর জন্য আমাদের সেল ইনজুরি যেগুলো হচ্ছে, রিভার্সিবল সেল ইনজুরি, ইরিভার্সিবল সেল ইনজুরি, সেগুলো এগুলোর জন্য হচ্ছে। তারপর আপনার মেটাবলিক অল্টারেশনের জন্য পরবর্তী পার্টটা দেখেন, মেটাবলিক অল্টারেশনের জন্য আপনাদের ইন্ট্রাসেলুলার অ্যাকুমুলেশন হচ্ছে এবং ক্যালসিফিকেশনগুলো হচ্ছে। এবং তারপরের যে পার্ট কিউমুলেটিভ সাবলিথাল ইনজুরি ওভার লং লাইফ স্প্যানের জন্য সেলুলার এজিং হচ্ছে। এখান থেকে আপনাদের এমসিকিউ আসে, এটা আপনাদের জন্য 3 স্টার, যে একটা ইনজুরির জন্য আমাদের সেল কি কি রেসপন্স দেয় সেটা আপনাদের এমসিকিউ আসে এখান থেকে। তারপর 5 নং পেজের একদম মাঝে দেখবেন আপনার মাস্ট নো দেওয়া আছে, যে ফেইলার অফ সোডিয়াম পটাশিয়াম পাম্প লিডিং টু, আমরা একটু আগে পড়ে আসছি সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি ফেল হয় তাহলে কোন কোন আয়ন আপনার সেলের ভেতরে ইন্ট্রাসেলুলারলি যায়, কোন কোন আয়ন ইফ্লাক্স হয়, পটাশিয়াম আপনার ইফ্লাক্স হচ্ছে, দেন ওয়াটার আপনার সেলের ভেতরে ইনফ্লাক্স হচ্ছে। এগুলো আপনার এখান থেকে কোশ্চেন আসে, এমসিকিউ এখান থেকে আসে। তো এটা আপনাদের জন্য ইনফিনিটি স্টার। দেখেন আমরা একটু আগে যেগুলো বলে আসলাম এটাই এখানে আবার দেওয়া আছে, যে ইস্কেমিয়া হলে কিভাবে আপনার এই কি কি সমস্যাগুলো হচ্ছে, সোডিয়াম পটাশিয়াম পাম্প ফেল হচ্ছে, এটিপি সিনথেসিস কমে যাচ্ছে, এগুলো আবার এখানে দিয়ে দেওয়া আছে। এখন এই চিত্রটা আপনারা দেখেন, আমরা একটু আগে কি বলে আসছি, যে সোডিয়াম পটাশিয়াম পাম্প যদি ফেল হয় তাহলে আমাদের সেলের ভেতরে ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম ইনফ্লাক্স হবে, তার মানে কি ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম অ্যাকুমুলেশন হবে। এখন এই ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম অ্যাকুমুলেশনের জন্য আমাদের কি কি প্রবলেম হবে সেটা আপনাদের এমসিকিউতে আসে। কিছু এনজাইম অ্যাক্টিভেশন হয়, যেমন এখানে আপনারা দেখেন যখন সেলের ভেতরে এটিপি সিনথেসিস কমে যাবে তখন মাইটোকন্ড্রিয়া বলেন বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলেন, এদের তো ফাংশন আস্তে আস্তে লস হয়ে যাবে। তো মাইটোকন্ড্রিয়া এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এরা এই দুইটা অর্গানেলই হচ্ছে আমাদের সেলের ভেতরে ক্যালসিয়ামের স্টোর, ক্যালসিয়াম এই দুইটা অর্গানেলিতে স্টোর হয়ে থাকে, স্টোরেজ হয়ে থাকে এখানে। এখন যদি আপনার মাইটোকন্ড্রিয়া বলেন বা স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলেন, এদের যদি ফাংশন লস হয়ে যায় তাহলে এদের মেমব্রেনের গায়ে ছোটো ছোটো পোর তৈরি হয়ে যেতে পারে। তখন এখান থেকে প্রাইমারি সোর্স হিসেবে আমাদের ক্যালসিয়ামগুলো বাইরে বের হয়, প্রাইমারি সোর্স হিসেবে। এখন যখন এই সেল ইনজুরিটা যখন পারসিস্ট করে তখন আমাদের ইসিএফ থেকে, দ্যাট মিন্স ব্লাডের ইসিএফ থেকে সেলের ভিতরে ক্যালসিয়াম ইনফ্লাক্স হয়।
তাহলে প্রথমে যে সোর্স দুইটা সেটা হচ্ছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মাইটোকন্ড্রিয়া, এবং পরবর্তীতে যে সোর্সটা আসে সেল ইনজুরিয়া সিস্টেম হলে যখন পারসিস্ট করে তখন ইসিএফ থেকে বা ব্লাড থেকে সেলের ভিতরে ক্যালসিয়ামগুলো ইনফ্লাক্স হয়। দেখেন ইনক্রিজড, এখানে দেওয়া আছে ইনক্রিজড সাইটোসোলিক ক্যালসিয়াম, এই যে মাইটোকন্ড্রিয়া থেকে ক্যালসিয়াম বের হচ্ছে এবং স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে ক্যালসিয়াম বের হচ্ছে, এটা সাইটোসোলিক ক্যালসিয়ামটা ইনক্রিজ করতেছে, এবং তার সাথে ইসিএফ এক্সট্রা সেলুলার যে ক্যালসিয়ামটা আছে সেটা সেলের ভিতরে আসতেছে। তার মানে তখন আমাদের ইন্ট্রাসেলুলার যে ক্যালসিয়ামটা সেটা বেড়ে যাচ্ছে। ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম বেড়ে যাওয়ার জন্য আমাদের কিছু এনজাইম সেগুলো অ্যাক্টিভেশন হচ্ছে, যেমন ফসফোলাইপেজ। আপনারা এটা পেজ নং 7 আপনাদের শীটের 7 নং পেজে দেখেন দুইটা ফিগার দেওয়া আছে, দুইটার ভিতরে সেকেন্ড যে চিত্রটা আছে সেটা হচ্ছে আপনাদের এই ক্যালসিয়াম ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম অ্যাকুমুলেশন হলে কি কি চেঞ্জ হবে। এখানে দেখেন 4টা এনজাইমের নাম দেওয়া আছে, এটিপিএস, ফসফোলাইপেজ, প্রোটিয়েস এবং এন্ডোনিউক্লিয়াস। এখন এটিপিএস যেটা, এটিপিএস এটা কাজ এটিপিকে ভেঙে দেওয়া, মানে এটিপি ফার্দার আর তৈরি হতে পারবে না। দ্বিতীয় ফসফোলাইপেজ, ফসফোলাইপের কাজ কি? ফসফোলাইপেজের কাজ হচ্ছে ফসফোলিপিডকে ব্রেকডাউন করা। আমাদের সেল মেমব্রেনে যে ফসফোলিপিডগুলো থাকে বা আমাদের অর্গানেলের মধ্যে যে মেমব্রেনে ফসফোলিপিড থাকে সেই ফসফোলিপিডকে ব্রেকডাউন করে দেয়। আরেকটা এনজাইম প্রোটিয়েস, সাইটোস্কেলেটন যে প্রোটিনগুলো আছে প্রোটিনকে ব্রেকডাউন করে দেয়, তখন আস্তে আস্তে সেল মেমব্রেন ইনজুরি হয়ে যাবে। এন্ডোনিউক্লিয়াস, এন্ডোনিউক্লিয়াসের ফাংশন হচ্ছে আমাদের এন্ডোনিউক্লিয়াস আমাদের নিউক্লিয়াস যে আমাদের নিউক্লিয়াসের ক্রোমাটিনগুলোকে আস্তে আস্তে ব্রেকডাউন করে দেওয়া। তাহলে আমাদের ক্যালসিয়াম যদি ইন্ট্রাসেলুলারলি ইনফ্লাক্স হয় বা ইন্ট্রাসেলুলারলি অ্যাকুমুলেশন হয় তাহলে কি কি এনজাইম অ্যাক্টিভেশন হয় সেটা আপনাদের এমসিকিউতে আসে। দেখেন 7 নং পেজের একদম নিচে দেওয়া আছে ডোন্ট ফরগেট সোর্স অফ ইনক্রিজড ক্যালসিয়াম। এখানে প্রাইমারি ইনিশিয়ালি আপনার ক্যালসিয়াম আসে ইন্ট্রাসেলুলার স্টোর থেকে, মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে, এবং তারপরে লেটার পরবর্তীতে যখন এই ইনজুরিয়া সিস্টেম এটা পারসিস্ট করে তখন আপনাদের আসে সেলের বাইরে থেকে, ইসিএফ থেকে। এই যেখানে আপনারা দেখেন এটিপি ডিপ্লেশন হলে কি কি পাবো আমরা সেলের ভিতরে, সেগুলো আমরা একটু আগে পড়ে আসছি। ইরিভার্সিবল মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, মাইটোকন্ড্রিয়াল যদি ড্যামেজ হয় তাহলে সেক্ষেত্রে এটিপি সিনথেসিস কমে যাবে, সেখান থেকে সোডিয়াম পটাশিয়াম পাম্প ফেল হবে, সেখান থেকে কি কি ফিচারগুলো আমরা পাবো সেগুলো পড়ে আসছি আমরা। ইনফ্লাক্স অফ ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম এন্ড লস অফ ক্যালসিয়াম হোমোস্টেসিস একটু আগে পড়ে আসলাম আমরা, যে এনজাইমগুলো অ্যাক্টিভেশন হচ্ছে এই ইন্ট্রাসেলুলার ক্যালসিয়াম অ্যাকুমুলেশনের জন্য। আপনারা আপনাদের শীটের 9 নং যে পেজ সেটা বের করেন, দেখেন একদম উপরে দেওয়া আছে নাইস টু নো মায়োকার্ডিয়াল ইনফার্কশনে কোন কোন এনজাইমগুলো আপনার ইনক্রিজ হচ্ছে, কোন কোন এনজাইমগুলো ব্লাডে পাওয়া যাচ্ছে সেটা দেওয়া আছে। লিভার নেক্রোসিসে কি কি পাওয়া যাচ্ছে এবং স্কেলেটাল মাসেল নেক্রোসিসে কি কি এনজাইম পাওয়া যাচ্ছে, এটা আপনারা পড়ে ফেলবেন, এখান থেকে এমসিকিউ আসে। তারপরে দেওয়া আছে মরফোলজিক্যাল চেঞ্জ অফ রিভার্সিবল ইনজুরি, এটা আপনারা ইনফিনিটি স্টার দিয়ে রাখবেন, এটা আমরা পড়ে আসছি যে চার্টটা পড়লাম সেখান থেকে, সেগুলো এখানে দেওয়া আছে। একদম এই 9 নং পেজের একদম নিচে দেখবেন দেওয়া আছে দ্য আলট্রা স্ট্রাকচারাল চেঞ্জ অফ রিভার্সিবল সেল ইনজুরি, 4টা লাইন আছে এখানে, 4টা লাইন সুন্দর করে পড়ে ফেলবেন, এখান থেকে আপনাদের এমসিকিউ আসে। তারপরে পেজ বের করেন 10 নং পেজে দেখবেন ইসকেমিয়া রিপারফিউশন ইনজুরি দেওয়া আছে, ইসকেমিয়া রিপারফিউশন ইনজুরি। এখন ইসকেমিয়া রিপারফিউশন ইনজুরি কি, ইসকেমিয়া কি এটা আপনারা পড়ে আসছেন একটু আগে, রিপারফিউশনটা কি? দেখেন মনে করেন আমাদের বডিতে যে এখন যে ব্লাড সাপ্লাইগুলো পাচ্ছে নর্মাল অবস্থায়, যে ব্লাড সাপ্লাই হচ্ছে বা ব্লাড ফ্লো যাচ্ছে টিস্যুতে, এটা হচ্ছে পারফিউশন। এখন আমাদের মনে করেন আমার এই হাতের এই আঙ্গুলের কোনো একটা পার্ট, কোনো একটা আর্টারিতে ব্লকেজ, কোনো থ্রম্বাস ফরমেশন হলো বা এম্বুলাস ফরমেশন হলো বা কোনো কারণে ব্লকেজ হলো, তখন কি আমাদের পেরিফেরিতে এই